যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। সে ভারতও রক্ষা করতে পারবে, আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে। সেই ভারত তাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে চাচ্ছে না। কোটা বিরোধী আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে যেন ওর খেয়াল রাখবে যেন মরে না যায়। আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা, শুরু করেছে ঘুষখোর সুদখোর, এটা নিয়ে আমাকে বলতেন। এখন বলছে আমি মানুষের রক্তচোষী। বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে তার প্রতি যুক্তরাষ্ট্রের একেবারে পরিপূর্ণ সমর্থন আছে, এটি পরিষ্কার। ম্যাথিউ মিলার আজকে তার কূটনৈতিক বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটি কিন্তু পরিষ্কার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন শেখ হাসিনার কোনো জায়গায় ঠাঁই হচ্ছে না। অবশেষে ভারত থেকেও শেখ হাসিনাকে কুকুরের মতন তাড়িয়ে দেওয়া হচ্ছে। আজকের ভিডিও সম্পূর্ণ আপনারা বিস্তারিতর মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে জাহিরটা কি বলেছে, বিএনপি, জামাত এবং জঙ্গিদের মতো আওয়ামী লীগও নিষেধ হতে পারে যদি বিএনপি পদক্ষেপটি নেয়। যেভাবে বিএনপি পদক্ষেপ নিতে পারে তাহলে আওয়ামী লীগে এই বাংলাদেশে আর কোনো অস্তিত্ব থাকবে না, যেভাবে আওয়ামী লীগ নিয়েছিল বিএনপিকে ধ্বংস করার জন্য। জাহিরটাকে কী বলেছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিতর মাধ্যমে দেখতে পারবেন। তার জন্য ভিডিও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি থেকে ভিডিওগুলো শুরু করেছিলাম সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতর মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। যত সত্যতা চলুন এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে নেই। যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। সে ভারতও রক্ষা করতে পারবে, আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে। বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম স্বৈরশাসক হিসেবে বিবেচিত শেখ হাসিনা তার পরবর্তী গন্তব্য অর্থাৎ তিনি সম্ভবত দুবাইতে আসছেন দুবাইয়ের ভাই বোনদের জন্য সুখবর। কেন দুবাইতে আসছেন? বণিক বার্তা একটি সংবাদ করেছে যে তিনি দুবাইতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন আরব আমিরাতে এবং সৌদি আরবেও চেয়েছেন, কিন্তু সম্ভাবনার কথা বলা হচ্ছে দুবাইতে। কেন তিনি দুবাইতে যাবেন, মধ্যপ্রাচ্যে যাবেন? কেননা ভারত, যেই ভারতের জন্য তিনি এত কিছু করেছেন, বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা করেছেন, পুরো বাংলাদেশের জনতা এবং ভারতের স্বার্থর মাঝখানে তিনি ময়ূরূহ হয়ে দাঁড়িয়েছিলেন, সেই ভারত তাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না। দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। প্রতিদিনের বোমাবাজি, গুলি, মানুষ, আমরা কিন্তু তাদের শান্তি ফিরে দিয়েছি। শুনতে অনেক রকম দৃষ্টিকটু শোনালেও এটাই সত্য এই কারণে যে বিবিসি একটি সংবাদ করেছে আজকে। এর আগ দিয়ে আমি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের একটি বক্তব্য শুনছিলাম এবং সেখানে স্পষ্ট কোট লেখা আছে যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে চাচ্ছে না। তিনি কোট বলেছেন যে আমাদেরকে খুব স্বল্প সময়ের নোটিশে জানানো হয় যে শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন এবং তাকে আশ্রয় দেওয়ার জন্য আমরা খুব অল্প সময়ের জন্য তাকে এখানে আসতে দিয়েছি এবং আমরা চাচ্ছি তিনি তার পরবর্তী গন্তব্য ঠিক করুক, আমরা তাকে কিছুটা সময় দিচ্ছি। তার অর্থ এই যে ভারত তার পুরোপুরি তার এখানে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যে না, এই আশ্রয় দেবে না। এখন এই আশ্রয় দেবে না কেন সেটি আমি বলছি, তবে তার আগ দিয়ে কেন তাকে মধ্যপ্রাচ্য যেতে হচ্ছে, কেন উন্নত দেশগুলোতে নয়, যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্রে নয়, সেটি একটু বলার চেষ্টা করছি। দেখুন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য চাইলেই শেখ হাসিনা হয়তো আবেদন করতে পারে, তবে তার এই আবেদনের পক্ষে বিপক্ষে নানান রকম ঝুঁকি আছে। সেই ঝুঁকির কথাই বলছেন মাইকেল কুগেলম্যান এবং আর একজন বিশ্লেষক। তাদের হিসাব অনুযায়ী যদি শেখ হাসিনা যুক্তরাষ্ট্র পররাষ্ট্রনীতিকে যেভাবে তাচ্ছিল্য করেছেন শেখ হাসিনা এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় দেশগুলোর বরাবর যেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা, মানবাধিকার উন্নয়ন করা এবং স্বৈরশাসনের পরবর্তী গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি পথ চলাতে শেখ হাসিনাকে যে ইউরোপীয় ইউনিয়ন সহ যুক্তরাষ্ট্র বারবার তারা ধর্ণা দিয়েছে, সেই ধর্ণার প্রেক্ষিতে কী হয়েছে, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তাদেরকে তাচ্ছিল্য করেছে, বরঞ্চ তাদেরকে জবাবদিহি করতে হবে, তাদেরকে হুমকি ধামকি দিয়েছে। সুতরাং এই দেশগুলোর শেখ হাসিনার প্রতি কোনো দায়বদ্ধতা নাই। এমন কি নয় যে স্বৈরশাসকরা যখন বিপদে পড়ে তখন পশ্চিমা দেশগুলোতে তাদের আশ্রয় হয় না, তা না হয়। পশ্চিমা দেশগুলোতে আশ্রয় হলে কি হয়, তারা উন্নত জীবনযাপন করেন, উন্নত জীবন ব্যবস্থার সাথে সম্পৃক্ত থাকতে পারেন। কিন্তু যুক্তরাষ্ট্রের বিশেষত শেখ হাসিনার প্রতি কোনো দায় নেই, কেননা যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি অনুযায়ী শেখ হাসিনা তাদের জন্য বিপজ্জনক একজন ব্যক্তি। কেন পশ্চিমা দেশে শেখ হাসিনার আশ্রয় হবে না? একটা তো কারণ যে এই পশ্চিমা দেশগুলো শেখ হাসিনার প্রতি কোনো দায়বদ্ধতা নেই, কেননা তিনি অগণতান্ত্রিক স্বৈরশাসন এবং তার হাতে রক্তের দাগ, সেটা তাদের পক্ষ থেকে একটা যুক্তি। আর শেখ হাসিনা চাইলেও চাইবেন না এই সমস্ত দেশগুলোতে আশ্রয় নিতে, কেননা
তার আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি অনেক বেশি। বাংলাদেশে পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার ইন্টারপোলকে দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে এবং গণহত্যার যে ডকুমেন্ট ফ্যাক্ট সেটি বাস্তবতা। জাতিসংঘ বলেছে যে এখানে মারাত্মক মানবাধিকার লঙ্ঘন হয়েছে, জেনোসাইড হয়েছে এবং মরণঘাতী অস্ত্র প্রয়োগ করা হয়েছে বিক্ষোভ দমনে। এখন মরণঘাতী অস্ত্র প্রয়োগ করার নির্দেশদাতা হিসেবে, হুমকিদাতা হিসেবে শেখ হাসিনার আন্তর্জাতিক আইনে, আন্তর্জাতিক আদালতে বিচার হওয়ার প্রক্রিয়াটা শুরু হয়েছে। ডকুমেন্টেশন সংগ্রহ চলছে, জাতিসংঘ এর মধ্যে বলেছে। সো এগুলো সাপোর্টিং ডকুমেন্টস আছে। সুতরাং যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্যে অথবা পশ্চিমা যে কোনো দেশে যদি তিনি থাকেন, তার গ্রেপ্তার হয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তার ফিরে আসার পথ সুগম হবে। সেই ঝুঁকি শেখ হাসিনা নেবেন না। সজীব ওয়াজেদ জোয়াই দুদিন আগে ডয়েচে ওয়েলের সাথে সাক্ষাৎকারে বলছিলেন যে তার বয়স হয়েছে, এখন তিনি নাতি নাতনিদের সাথে থাকবেন। তিনি ভালো আছেন, তিনি এখন দিল্লিতে আছেন। আমার বোন ওনার কাছে আছেন, আমার বোন তো দিল্লিতে থাকেন। তিনি ভালো আছেন, তবে অবশ্যই ওনার খুবই মন খারাপ। তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন, আমার পুরো পরিবার জান দিয়ে হারিয়েছে। যে দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না তিনি তার নাতি নাতনিদের সাথে থাকার সুযোগ পাবেন, কেননা নাতি নাতনি থাকতে হলে লন্ডনে যেতে হবে, আমেরিকায় আসতে হবে অথবা ভারতে থাকতে হবে, যেখানে সজীব ওয়াজেদ জয়ের বোন সাইমা ওয়াজেদ পুতুল আছেন। কিন্তু সেগুলো হচ্ছে না। ভারত স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে যে এই দেশে হবে না। এখন প্রশ্ন আসতে পারে যে শেখ হাসিনা যদি ভারতে নাই থাকতে পারেন, তাহলে ভারতের সাথে তার যে এই যে সম্পর্ক, নারীর সম্পর্ক, রক্তের সম্পর্ক, ভারতকে তিনি সব কিছু উজাড় করে দিয়েছেন। মনে আছে নিশ্চয়ই, তিনি বলেছিলেন ভারতকে যা দিয়েছে তিনি সারা জীবন মনে রাখবে। দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। প্রতিদিনের বোমাবাজি, গুলি, মানুষ, আমরা কিন্তু তাদের শান্তি ফিরে দিয়েছি। বাংলা একটা কথা আছে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। স্বৈরশাসকের কপালের চেয়ে বড় আফসোস, এত দুঃখ, নিশ্চয়ই এত বেদনা আর হওয়ার কথা না। আমরা ভেবেছিলাম তিনি তার গন্তব্যেই যাচ্ছেন, যেই দেশ থেকে তিনি এসেছেন, যেই দেশের এজেন্ডা বাস্তবায়ন করছেন সেই দেশেই যাচ্ছেন, কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? এখন এই প্রশ্নের উত্তরে আসি। কারণ ভারত মনে করে যে বাংলাদেশের সাথে ভারতের যে বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, সেখানে ব্যক্তির চেয়ে দেশের স্বার্থটাই বড়। এখন এতদিন পর্যন্ত ভারত বাংলাদেশ ভারত সম্পর্ক বলতে শুধু নির্ভর করেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপরে। কিন্তু যখন তারা দেখছে যে এই কোটি জনতা বাংলাদেশের সবচেয়ে ইতিহাসের আনপপুলার গভর্নমেন্ট হিসেবে শেখ হাসিনাকে উৎখাত করেছে, সেই শেখ হাসিনাকে আবার জায়গা দেওয়া মানে বাংলাদেশে পরবর্তীতে যেই সরকার আসবে তাদের সাথে ভারতের একটা বৈরী। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে যেন, আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। দূরত্ব বলে খুব হালকা হয়ে যায় কথাটা, কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আক্রমণ। এটা আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা। শুরু করেছে ঘুষখোর, সুদখোর, এটা নিয়ে আমাকে বলতেন। এখন বলছে আমি মানুষের রক্তচোষী। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে যেন, আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। কাজে উনি আমার উপরে সাংঘাতিক রকমের কী বলবো ক্ষোভ আমার উপরে। কেন ক্ষোভ তার আমার জানা নেই। আমি এমন কোনো কিছু করি নাই যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন, কোনো বিহেভিয়ার বা কোনো আচরণ এরকম কিছু করি নাই। কাজে এটার থেকে মুক্তি পাওয়ার আমি তো কোনো রাস্তা দেখছি না। একজন একতরফাভাবে একটা ভীষণ ক্ষোভের মধ্যে থাকবেন, কোন দিক থেকে এটা ক্ষয়ে গেল, হারিয়ে গেল আমার দিক থেকে আমি জানি না। আমি কি অপরাধ করেছি, কিছু একটা নিশ্চয়ই করেছি যে কারণে উনি আমার উপরে এত ক্ষুব্ধ। আমরাই বোধহয় সারা পৃথিবীতে প্রথম বাংলাদেশ সিটিজেন্স কমিটি বলে একটা কমিটি করেছি। যেদিন ঘোষণা পেয়েছি, টেলিভিশনে শুনেছি, রেডিওতে শুনেছি, সেদিনই আমরা 6 জন ছিলাম ন্যাশভিলে। 6 জন একত্র হয়ে অনেক বাকবিতণ্ডার পরে আমরা ঘোষণা করলাম আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা বাংলাদেশ সিটিজেন্স কমিটি বলে একটা কমিটি করলাম। সেদিনে গিয়ে তারপরে যত টেলিভিশন স্টেশন আছে ন্যাশভিলে, সেখানে গিয়ে প্রত্যেক নিউজ আমাদের ইন্টারভিউ দিতে হয়েছে, যাতে করে সারা ভিউয়ারকে আমরা জানাতে পারি যে বাংলাদেশ বলে একটা নতুন রাষ্ট্র হয়েছে, আমরা তার নাগরিকত্ব ঘোষণা করেছি। যে নিউজ লেটার প্রকাশ, আমার বাড়িতে নিউজ লেটার আমার স্ত্রী টাইপ করতো। আমি তখন গ্যাস্টেডনার মেশিন ছাড়া কিছু ছিল না, গ্যাস্টেডনার মেশিন চালিয়ে এটা করতাম, কোলাইট করতাম, তারপরে বিতরণ করতাম। আমার নামটা ওখানে আমার বাসার ঠিকানাটা ছিল, যে নামে পাকিস্তানিরা আমাকে আক্রমণ করতো, গালিগালাজ করতো, তুমি এটা কী করতো, গাদ্দার, তুমি দেশের বেইমানি করতেছো, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা করেছি, সেই আনন্দ পেয়েছি। আমি কার্টুন একদম, ওই কার্টুনগুলো নিউজ লেটারে ছাপা হতো। এগুলোকে কিন্তু রাজনীতিতে নিষিদ্ধ করা যায়। আমরা কিছুদিন আগে জামাত শিবিরকে যেভাবে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ, ঠিক সেই আইনের সেই ধারায় আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা যায়। সন্ত্রাস দমন আইন 2009 18 এর 1 ধারা অনুযায়ী সেটা করা হয়েছিল। আমি একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বা আমরা যে কেউ সহজে বুঝবো। একই জিনিস, একই ধারা আওয়ামী লীগের প্রতি খুব ভালোভাবে, বহুগুণ ভালোভাবে অ্যাপ্লাই করা যায়। 18 এর 1-এ বলা হচ্ছে,
এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করিতে পারিবে। সরকার সরকারি গেজেটের প্রজ্ঞাপন দ্বারা যে কোনো ব্যক্তি বা সত্তাকে তফসিলে তালিকাভুক্ত করিতে বা তফসিলিতে বাদ দিতে পারিবে অথবা অন্য কোনোভাবে তফসিল সংশোধন করিতে পারিবে। খুব সোজা, মানে এখানে সন্ত্রাসী সংগঠন ব্যক্তি বা সত্তাকে, সত্তা মানে একটা রাজনৈতিক দল, একটা সত্তা, এর মধ্যে আপনি ইনক্লুড করতে পারেন, করলে সেটা সন্ত্রাসী দল হয়ে গেল এবং নিষিদ্ধ হয়ে গেল। যেমন জামায়াত হয়েছে। সুতরাং আমরা আওয়ামী লীগ এই অন্তত আগে তার হিস্ট্রিতে প্রচুর সন্ত্রাসের হিস্ট্রি আছে, আমরা সেগুলো সরিয়ে রাখি। এই ছাত্র আন্দোলনের সময় যা করেছে, আমাদের হাতে যথেষ্টের বেশি প্রমাণ আছে আওয়ামী লীগ মারাত্মক সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। সেই 15 জুলাই থেকে যে শুরু করেছে, এর পরবর্তীতে পুলিশের সাথে বিজেপির সাথে দাঁড়িয়ে থেকে করেছে, করতে একটা পর্যায়ে না পেরে লেজ গুটিয়ে পালিয়েছিল। তারপর আবার সর্বশেষ 4 আগস্ট সারা দেশে বিভৎস সন্ত্রাস করতে নেমেছে, হত্যাকাণ্ড চালিয়েছে, ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, যাবতীয় সবকিছু করেছে। সুতরাং 18-1 ইজ ভেরি মাচ অ্যাপ্লিকেবল টু আওয়ামী লীগ। আমরা আওয়ামী লীগকে নিষেধ করে দেওয়া সম্ভব এক্সিকিউটিভ অর্ডার দিয়ে। এটা আপাতমস্তক একটা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এছাড়াও দীর্ঘ সময় আওয়ামী এই সেগমেন্টের সময়, এই টেনিয়রের সময় 15 বছর তাদের দল বিরোধী দলের উপরে, অন্য মানুষের উপরে যে পরিমাণ সন্ত্রাস নৈরাজ্য চালিয়েছে, সবকিছু ইনক্লুড করলে একবার না বহুবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। আমরা নিষিদ্ধ করবো কিনা সেটা একটা সিদ্ধান্তের ব্যাপার আছে, জাতীয় সিদ্ধান্ত। আর হচ্ছে তারা রাজনীতিতে আসলে আমরা কি করব, রাজনীতিতে আসবে কিনা এই প্রশ্ন আসছে। যেমন সজীব ওয়াজেদ জয় কয়েকদিন ধরে বলছিলেন তার পরিবার ফেড আপ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, তাই তারা আর রাজনীতিতে আসবেন না, তারা বাইরে এস্টাবলিশড আছেন। কত লাখ কোটি টাকা তার মা চুরি করেছে আর তার কাছে পাঠিয়েছে আমরা জানি। তার মা এবং খালা শেখ রেহানা চুরি করেছে আমরা খুব ভালোভাবে জানি। হ্যাডাম দেখে উনি বলছিলেন যে এক পেনিও নেই, উনি আইটি স্পেশালিস্ট হিসাবে, আইটি নাকি একটা স্পেশালিস্ট, ডিজিটাল স্পেশালিস্ট, হোয়াট এভার ইট ইজ, এক পেনিও নেন বাংলাদেশকে ডিজিটালাইজ করে দিয়েছেন। কেন আপনার এক পেনিও লাগে না? বিলিয়নস অফ ডলার যখন আপনার কাছে পাচার হয়ে যায়, এগুলো কিছু লাগে না আমরা জানি। যাই হোক, তিনি যখন কথা বলছিলেন তখন তিনি বলছিলেন আসবে না, পরে কথাটা সংশোধন করেছেন। উনি এখন কি বলছেন, একটা ভেরিফাইড ফেসবুকে একটা বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেন বাংলাদেশে এখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছে, সারা দেশের ভাঙচুর লুটপাট হচ্ছে, শহরের বাইরে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, অনেকে হত্যা করা হচ্ছে। এই পরিস্থিতি আমি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে। আমরা বলেছিলাম যে আমাদের পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীদের উপরে যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। যদি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় তাহলে আওয়ামী লীগ ছাড়া সম্ভব না, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় দল। আওয়ামী লীগও কোথাও যাবে না, শেষ হয়ে যাবে না, এটাকে শেষ করা সম্ভব না। নেতাকর্মীদের ঘুরে দাঁড়ানো আহ্বান জানিয়ে বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি আহ্বান জানাচ্ছি, আপনারা ঘুরে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি, বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি, দেশে আমাদের নেতাকর্মীদের রক্ষার জন্য যা প্রয়োজন তা করতে প্রস্তুত। আবার উনি যে সরকার আছে সেই সরকারের সাথেও আলোচনা করতে চায়, ইত্যাদি ইত্যাদি। মানে তারা ছেড়ে কোথাও যাননি, কতগুলো হাস্যকর কথা বলেছেন। মা লেজ গুটিয়ে পালিয়েছেন এবং লেজ গুটিয়ে পালিয়ে এই দেশে আওয়ামী লীগের একরকম মাটি চাপা, কবর বলি না আমি, কারণ কবর হয় না, পচে যাওয়া বিভৎস একটা বর্বর স্বৈরাচারের দল, একটা পচে যাওয়া জিনিস, সেটাকে মাটি চাপা দিতে হয়। সো তার মাটি চাপা, ওটা মারা গেছে কিন্তু বহু আগে, আমি বহু সময় বলি, সেটা মাটি চাপা দিয়ে গেছেন এবং তারা নেইও আসলে, খুব স্বাভাবিকভাবে এটা খুব মানুষের কাছে, তার দলের কাছেও প্রকাশ হয়ে গেছে। তার দলের নেতারাই মেইন স্ট্রিম মিডিয়াতে কথা বলে তাদের এই ফ্রাস্ট্রেশনের কথা জানিয়েছেন, হুইচ ইজ ভেরি লজিক্যাল। সুতরাং তার দল যা করেছে এরপরে এই দলের পক্ষে আর ফিরে আসা এই ঘটনার পর আদৌ সম্ভব কিনা সেই প্রশ্ন অনেকে করছে, বা কতটুকু সম্ভব। প্রশ্ন হচ্ছে এখন নাগরিক হিসাবে আওয়ামী লীগকে আমরা ফিরে আসতে চাইলে, যদি আমরা সিদ্ধান্ত নিই যে তাকে আমরা এক্ষুনি নিষিদ্ধ করছি না, তাহলে কি করা উচিত? আমি আওয়ামী লীগকে ওয়েলকাম জানানোর পক্ষে, কারণ আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই সেখানে প্রত্যেকটা মানুষের সব রকম অধিকার থাকবে। এই যে আওয়ামী লীগের উপর হামলা হয়েছে, আই স্ট্রংলি ডিড কনডেম দ্যাট, কারণ আমি খুব সিরিয়াসলি মনে করি যে এই ধরনের পরিস্থিতিতে বিচারের কথা আমরা বলবো, বিচার করব, কিন্তু যে ধরনের ঘটনা ঘটেছে এগুলোর পেছনে সত্যিকার অর্থেই পরিস্থিতি তৈরি তারাই করেছিল, তারাই তার জন্য তাই বলেও বলেছি যে এটা না হওয়া যে কোনো বিবেচনায় ভালো। ঠিক একইভাবে আওয়ামী লীগ যদি রাজনীতিতে আসে এবং আওয়ামী লীগকে যদি আমরা রাজনীতিতে দেখি, আমি মনে করি তাদের সেই রাজনীতি থেকে শুরু করা উচিত, শূন্য থেকে একরকম শুরু করতে হবে তাদেরকে। তারা সেই শুরুটা করুক, তারা সেই বাংলাদেশের মুক্ত বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে তাদেরকে সেই অধিকারটা আমরা দেখিয়ে দিতে চাই। আমরা আওয়ামী লীগ না, আওয়ামী লীগ শুধুমাত্র তার অধিকার ছাড়া আর কোনো নাগরিক, আর কোনো রাজনৈতিক দল, শুধু রাজনৈতিক দলও না, মানে সিভিল সোসাইটি বা অন্য কোনো রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন যেটা তার ন্যারেটিভের বাইরে, আওয়ামী লীগের ন্যারেটিভের বাইরে, তার তথাকথিত স্বাধীনতা চেতনা, এই স্বাধীনতা চেতনা শব্দগুলোকে, গুরুত্বপূর্ণ শব্দ, আমাদের জন্য ইম্পর্টেন্ট শব্দ, এগুলোকে ডেলিগেটরি বানিয়ে ফেলেছে ফালতু কথা বলতে বলতে। সেই বাইরে যে কথা বলেছে তাকেই তারা বিপদে ফেলার চেষ্টা করেছে। আমরা
বর্তমান স্বাধীন বাংলাদেশ, ইনফ্যাক্ট প্রথম স্বাধীন বাংলাদেশে তা হয়নি। তার বাবা শেখ হাসিনার বাবা জয়েন নানা শেখ মুজিবুর রহমান কি করেছেন আমরা খুব ভালো মতো জানি। তিনি এই দেশকে একটা একদলীয় রাষ্ট্রে পরিণত করেছিলেন, একটা বিভৎস স্বৈরাচার কায়েম করেছিলেন। তারপর আমি প্রায় বলি যে তাকে আমরা কিছুটা হলে এটুকু শ্রদ্ধা করতে পারি, উনি ভণ্ড ছিলেন। উনি যা করেছেন কাগজে কলমে লিখে পড়ে করেছেন, ঘোষণা দিয়ে করেছেন, ওরা কোথাও বলেন আজান দিয়ে করেছেন। কিন্তু তার কন্যা শেখ হাসিনা আরো বিভৎসভাবে কাজগুলো করেছেন, এবং যেহেতু উনি কাগজে কলমে করেনি ওনাকে আরো অনেক বেশি অপ্রেসিভ হতে হয়েছে, উনি সেই কাজগুলোই করেছেন। স্বাধীন বাংলাদেশ একটা মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। সেই গণতান্ত্রিক বাংলাদেশ আওয়ামী লীগের জন্য খোলা থাকবে। আওয়ামী লীগের যার বিচার হওয়ার, যারা সজীব হচ্ছে জয় দেশে আসতে পারেন, দেশে আসলে উনি গ্রেফতারও হতে পারেন, কারণ বহু দুর্নীতির সাথে জড়িত আছে। সবকিছু নিয়ে আসুন, রাজনীতি করুন, জামিন পেলে জামিন পাবেন, আমাদের বিচার বিভাগ স্বাধীন থাকবে। আপনি জামিনে বেরিয়ে এসে দেশের ভেতরে রাজনীতি করুন, মানুষকে নিয়ে কাজ করুন, পারলে যারা ক্ষমতায় থাকবে তার বিরুদ্ধে কথা বলুন, যা যা আছে সবকিছু নিয়ে যদি রাজনীতিকে অর্গানাইজ করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে, সেটা যদি ইভেন শুধুমাত্র পরবর্তী নির্বাচনেও হতে পারে, মানে আমাদের যে অন্তর্বর্তী পরে যে নির্বাচন হবে, সেই আওয়ামী লীগ সরকারকে আমি মন থেকে অভিনন্দন জানাবো, আমি মন থেকে সেই আওয়ামী লীগ সরকারের শাসন মেনে নেব, কোনো রকম কোনো দ্বিধা দেখাবো না। এবং ভবিষ্যতে যদি খাবার ক্ষমতায় কখনো আসে, তারা এসে যদি আবার একই রকম স্বৈরাচার কায়েম করতে চায়, আবার লড়াই করবো। শুধু আওয়ামী লীগ না, বিএনপি বা আর কেউ যদি বাংলাদেশের এই গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে খেলার চেষ্টা করে, সেটাকে নষ্ট করার চেষ্টা করে, সেটাকে ধ্বংস করে ক্ষমতায় বারবার থেকে যাওয়ার চেষ্টা করে, এই লড়াই আমরা ছাড়ছি না। বাংলাদেশকে গণতান্ত্রিক একটা স্টেবল গণতান্ত্রিক ব্যবস্থায় দাঁড়ানোর পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। অবশ্যই পর্যন্ত বলে মনে হলো দাঁড়িয়ে গেলেও লড়াই চালিয়ে যেতে হয়। গণতন্ত্র ধরে রাখার লড়াই আসলে শেষ হয় না। আমেরিকাতে আবার এত বছর পর প্রতিষ্ঠিত গণতন্ত্রে আমেরিকাকে এখন লড়াই করতে হচ্ছে। ট্রাম্পের মতো এক অদ্ভুত বস্তু আমেরিকার রাজনীতিতে এসছে, তার বিরুদ্ধে তিনি যা করতে চাইছেন ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো সব ভেঙে দিয়ে তার বিরুদ্ধে আবার আমেরিকাকে লড়াই করতে হচ্ছে। সো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে মনে করার পরও লড়াই করতে, ভারতে বিভৎস নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছেন সেখানকার ডেমোক্রেটিক প্রসেস উনি ধ্বংস করার চেষ্টা করছেন, ওখানেও লড়াই আছে। তো আমরা লড়াইটা করে যাব, এবং আওয়ামী লীগ যদি সত্যিকার গণতান্ত্রিক একটা চেহারা নিয়ে, তার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সে আসতে চায়, আমরা তাদেরকে ওয়েলকাম করতে চাই। এবার আমাকে যদি কেউ ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন এই তাত্ত্বিক কথাগুলোর বাইরে আমি আসলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখি, আমি আওয়ামী লীগের ভবিষ্যৎ দেখি এই দলটা আসলে নাই। এই দলটা বহু বছর ক্ষমতায় যাওয়া দূরে থাকুক, কয়েকটা সিট অর্জনের পর্যায়েও যেতে পারবে না। এই ম্যাসাকার, জুলাই ম্যাসাকার যেটা হয়েছে, তার আগেও যদি তাদের ক্ষমতাচ্যুতি হতো বা তারা পদত্যাগ করতো, 5, 7, 10টা সিট পেতে পারতো। কিন্তু এই ম্যাসাকারের পর তারা একটা সিটও পাবে বলে আমি আসলে বিশ্বাস করি না। এবং আমি মনে করি একটা জিনিস খুব ক্লিয়ারলি বলি, শেখ পরিবারের হাতে যদি আওয়ামী লীগ থাকে, এই দলটা গণতান্ত্রিক দল হিসেবে আসলে কোনোদিন ফিরে আসবে না। তারা বিরোধী দলে থাকা অবস্থায় গণতন্ত্রের কথা বলবে, সে সজীব ওয়াজেদের মা শেখ হাসিনা যেভাবে বলেছেন, ক্ষমতা গেলে তারা আবারও একটা বিভৎস ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারে পরিণত হওয়ার চেষ্টা করবে। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। তো আমাদের এখন কেউ করণীয় কি? নিষেধ করে দেয়া? আমাদের সমাজে এই আলোচনাগুলো হওয়া উচিত। আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতো যথেষ্ট রকম ডেটা ডকুমেন্টস আমাদের হাতে আছে, এবং একটা এরকম ক্ষেত্রে বিভৎসভাবে পরাজিত, প্রচন্ড ভয়ঙ্কর ম্যাসাকার করে যাওয়া একটা দল। আমি শুধু পতন হওয়া বা পরাজিত হওয়ার কথা বলছি না, এরশাদও মাস সারপ্রাইজিংয়ে পরাজিত হয়েছে, পতন হয়েছে। এরশাদ এইরকম বিভৎস ম্যাসাকারের আশপাশেও যাননি, কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যা করেছে সেটা নিয়ে আসলেই ভাবার ব্যাপার। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।